তাহলে কি এখনো পর্যন্ত সমস্যার সমাধান করতে পারেনি? অসময়ে এসে দিলাম, আপনি ঘুমোচ্ছিলেন? আমি ঘুমোচ্ছিলাম না, আমার ছেলের কথা চিন্তা করছিলাম। তা হঠাৎ আপনার ছেলে দিলীপ সে ঝরিয়াই গেছে। আপনার ছেলের কথা চিন্তা করতে হবে না। কেন? আপনার ছেলে কি করেছে জানেন? কি করেছে আমার ছেলে? হ্যাঁ, সে কথা বলা যাবে না। ম্যানেজার বাবু বলুন কি করেছে আমার ছেলে। দীর্ঘজীবী হন। দীর্ঘজীবী হয়ে তো বিরাট কষ্ট জীবন। আমি ঠিক বুঝতে পারলাম না আপনি কি বলতে চাইছেন। যদি একটু খোলাখুলি বলতেন তাহলে ভালো হতো। আপনার ছেলেকে ঝরিয়ায় পাঠিয়েছেন, আর আপনার ছেলে কি করেছে জানেন? কি করেছে আমার ছেলে? আমার বলা দরকার নাই। না না বলুন। জানা বাবা, আপনি না বলে আমি জানবো কেমন? আপনাদের মা ছেলের ব্যাপার। এখানে আমি ভিত্ত, আমি কর্মচারী। আমি তো আপনাকে অভয় দিচ্ছি, আপনি নির্ভয়ে বলুন। আপনার ছেলে দিলীপ, ওই যে ননীগোপাল ছাড়া একটা বোন আছে। আরে বলুন না মশাই, কি ব্যাপার বলুন। আপনার ছেলে দিলীপ। আমার ছেলে দিলীপ? আমি বলবো না। আমি তো বলছি আপনি নির্ভয়ে বলুন, আপনার কোনো চিন্তা নেই, আপনি বলুন। আমার গুরুদেব বলে গেছেন গাল বাড়িয়ে চর খাবেন না। কেউ যদি চড়িয়ে দেয় ঠিক আছে, চড়াও বললি কোনো অসুবিধা নাই। কিন্তু এইভাবে বললে তো হবে না, আমি তো বুঝতে পারছি না। আপনার ছেলে দিলীপ। আমার ছেলে দিলীপ ওই নন্দীগোপাল সাহার। নন্দীগোপাল সাহার একটা মেয়ে মানে বোন আছে। হ্যাঁ, বোন বোন। তাকে বিয়ে করিস। কি বললেন ম্যানেজার বাবু? আগে হ্যাঁ, আমার ছেলে দিলীপ নন্দীগোপালের বোনকে বিয়ে করেছে? কি বলছেন? না না না, আপনার ছেলের দোষ নয়, ওই মেয়েটার দোষ। মেয়েটার দোষ? মেয়েটা এর আগে আমি বলবো না। ম্যানেজার বাবু বলবো না করে বলেই যাচ্ছেন। ও ঝরিয়ায় এমন কোনো ছেলে নাই তার সঙ্গে মেলামেশা করে না। ছি 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 ছি। এর আগে সুকুমার বলে একটা ছেলেকে ফাঁসিয়ে দুটো বাচ্চা নিয়ে। কি বলছেন আপনি ম্যানেজার বাবু? আমি তো আপনার কথার মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারছি না। তারপরে দীপক বলে একটা ছেলেকে ফাঁসিয়ে ফেলেছে ম্যানেজার বাবু। তারপরে ঝরিয়ে এমন কোনো ছেলে নাই যে তার সঙ্গে মেলামেশা করে। ম্যানেজার বাবু আপনি যা বলছেন আমি তো কিছুই আমি দিগ্বিদিক জ্ঞান শূন্য হয়ে যাচ্ছে। আমি ওই জন্যই বলছিলাম বলবো না। বলছিলাম কি তাহলে কি করা যায় বলুন তো? 1 কেজি চাল দিয়েছে তার সঙ্গে সারা রাত। আমি আবার যদি কেউ একটা আইসক্রিম খাইয়েছে চুষে তার কাঠি ছাড়ো করি। আমার বলতে ইচ্ছা লাগে না, তবু বলতে। শুনুন, ওই মেয়ে যদি এই ঘরে আসে, আপনাদের কত বড় বংশ। না না, আপনার কি মাথা খারাপ হয়েছে নাকি? ওই ছোট লোকের মেয়েকে আমার বাড়ির বউ করে নেব আমি? অসম্ভব। আমি কিছুতেই তাকে পুত্রবধূ বলে মেনে নিতে পারবো না। আমি আপনাদের নুন খেয়েছি, তা আপনাদের গুণ গাইতে হবে। ম্যানেজার বাবু, ওই যে ওই ননীগোপাল, ওই শালা টাক মাথা বিরাট শয়তান, ওকে চেনেন না? আপনি ঠিক করেছেন। সুষমা বলে একটা মেয়েকে উপযুক্ত সুষমা বলে একটা মেয়েকে সরসার সর্বনাশ। কি বলছেন ম্যানেজার বাবু? ওদের চরিত্রটাই তাহলে এইরকম। আমি কি বলছি, ওর দাদার চরিত্র এরকম। দাদার চরিত্র যদি ওইরকম হয় তাহলে বোনের চরিত্র তো হবেই। তাহলে যদি পারেন ছেলেকে নিয়ে এসে ভালো মেয়েদেরকে বিয়ে দিয়ে দেন। আমার কি মনে হয় জানেন ম্যানেজার বাবু, গরিব ছোট লোকের মেয়ে তো, ওরা জাদু তো না জানে। আমার ছেলেকে জাদু করেছে। আমি যে এই কথাটা আপনাকে বললাম, না না, কখনো না। আপনি যখন বিশ্বাস করে আমাকে বলেছেন, আমি কেন আমার ছেলেকে বলতে যাব? তবে আপনি চিন্তা করবেন না, ওরা যেমন জাদু তো না জানে, আমিও কিছু কম যাই না। ওই শালা ননীগোপাল টাক মাথা, আমি বিরাট মাল। এমন একটা কাজ করব না, আমার ছেলে সুস্থুর করে বাড়ি চলে আসবে। তাহলে আমি চলি। ঠিক আছে, আপনি যান। এমন মেয়ে কেউ যদি একটা ক্যাট বেঁধে দিয়েছে তার সঙ্গে। ঠিক আছে, আপনি যান ম্যানেজার বাবু, আপনি আসুন, এর ব্যবস্থা আমি করছি। আবার কিছু বলবেন? আর বললেন কেউ একটা মঙ্গলাই খাইয়েছে তো মঙ্গলবার ভোরই থেকে। যাক, ম্যানেজার বাবু চলে গেল, উপযুক্ত সময় সংবাদটা দিয়ে খুব ভালোই করেছে। কিন্তু আমার ছেলে দিলীপকে কেমন করে ফেরানো যায়? যাই হোক, যেভাবেই হোক,
আমার ছেলেকে বাড়িতে ফিরিয়ে আনতেই হবে। যাই দেখি আমার ছেলেকে কিভাবে বাড়িতে ফেরানো। অফিস আর অফিস, এই অফিসের জন্য আমাকে তো একদম টাইম দিতে পারছে না। রান্না বান্না করে বসে আছি, কখন যে সে খাবে। এই তো নির্বা অফিস থেকে ফিরে এসেছে। এত দেরি হলো কেন বলো তো? কেন জানো? আজকে সমস্ত লেবারের টাকা পেমেন্ট করে দিয়েছি। তুমি সব সময় এই অফিস আর অফিস অফিস, আমার খেয়াল তুমি একদম করো না। তাই বুঝি? আরে বাবা, তুমি তো সবসময় আমার বুকের মাঝে আছো। তুমি আমার ধ্যান জ্ঞান, তুমি আমার সাধনা। আমি তোমাকে ছাড়া কিছু দেখতেই পাই না। তাই আজকে তাহলে তুমি টাকা পয়সা সব পেমেন্ট করে দিয়েছো? হ্যাঁ গো। শোনো না, বলছি তাহলে সবই যখন করেছো, চল আজকে আমরা দুজনে মিলে ঘুরতে যাব। যাবো গো, যাবো, নিশ্চয়ই যাবো। আজ আমি তোমার সঙ্গে। আরে কি ব্যাপার, ফোন এসেছে বলেছে। ফোন। হ্যালো 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 হ্যালো, কে? আমি আমি আপনার ড্রাইভার রবি বলছি। রবি? আরে হাই রবি, দেখ তোকে আমি কলকাতা থেকে নিয়ে এলাম না, ঝরিয়া আমি একাই চলে এলাম। বাবু, আপনার মায়ের খুব প্রচন্ড শরীর খারাপ। কি বললি? আগামীকাল আপনার মায়ের হঠাৎ হার্ট অ্যাটাক হয়ে গেছে। না না না, দুটো ডাক্তার বসে আছে, বারে বারে শুধু আপনার নাম করছে। আপনি যে অবস্থায় আছেন এক্ষুনি বাড়ি ফিরুন, নইলে হয়তো আপনার মাকে। না না রবিদা, ছেলেবেলায় বাবা হারিয়ে গেছে, আমি মাকে হারাতে পারবো না। তুই ফোনটা রাখ, আমি এই মুহূর্তে গাড়ি ধরে যেমন করে কলকাতায় ফিরে যাচ্ছি। আমার মাকে আমি বাঁচিয়ে তুলবো, রাখ। হ্যাঁ গো, তুমি ফোন করতে করতে এত চিৎকার করছো, কি হয়েছে? সর্বনাশ হয়েছে নিরূপা। কার ফোন এসেছিল? আমাদের ড্রাইভার রবি, সে ফোন করেছিল। কেন জানো? কেন? আমার মা, আমি চলে আসার পর গতকাল আমার মায়ের হার্ট অ্যাটাক হয়েছে, না না, আর তাই নিয়ে আমার মা মৃত্যুর সঙ্গে লড়াই করছে। দুটো ডাক্তার মায়ের পাশাপাশি ট্রিটমেন্ট করছে। সে কি? তাই এই মুহূর্তে আমাকে কলকাতা ফিরে যেতে হবে। তুমি কলকাতা যাবে? মায়ের শরীর খারাপ, ভালোই হলো। তাহলে চলো, আমাদেরও বিয়ের খবরটা মায়ের কাছে দেবে। এই সময় মায়ের গিয়ে খুব একজনা সেবা করা লোক চাই, আমি মায়ের সেবা করব। না নিরূপা, আমি তোমাকে এই মুহূর্তে নিয়ে যেতে পারবো না। তার কারণ মা আমার অসুস্থ, মৃত্যুর সঙ্গে লড়াই করছে। বাঁচাতে হবে, মাকে বাঁচাতে হবে। আর এই মুহূর্তে এই মায়ের ওই দুরবস্থায় গিয়েছিল বলে মা আমি বিয়ে করে বউ এনেছি, তাহলে মা হয়তো মারাও যেতে পারে। তাই বলছিলাম ডাক্তার দেখি মাকে সুস্থ করে তুলবো, তারপর মায়ের কোলে মাথা রেখে বলবো, মা ওই ঝুড়িয়াতে গিয়ে একটা গরিবের মেয়েকে আমি বিয়ে করেছি, দেখবে মা তোমার জন্য একটা গাড়ি পাঠিয়ে দেবে, আর সেই গাড়িতে করে আমার বউকে মর্যাদা দিয়ে আমি কলকাতা নিয়ে যাব। তুমি তুমি সত্যি বলছো? হ্যাঁ সত্যি। কিন্তু আমার মন তো তা গাইছে না। নিরূপা। আমার মনেই যেন কু গাইছে। তুমি হয়তো গেলে আর কোনোদিন হয়তো আমার নাও ফিরে আসতে পারো। না নিরূপা, এ তোমার ভুল ধারণা। তুমি কেন বুঝতে পারছো না? 33 করে দেবতাকে সাক্ষী রেখে তোমার সীমন্তে আমি সিঁদুর পরিয়ে দিয়েছি। যদি বিশ্বাস না হয়, তোমার কাছ থেকে বিদায় নেবার পূর্বে আবার আমি বলছি, শোনো। বলো। সাক্ষী রইল 33 করে দেবতা, সাক্ষী রইল আকাশ বাতাস। যাকে বিয়ে করেছি তাকে কখনো বুক থেকে দূরে সরিয়ে দেবো না। শুধু আজ এই মতে বিদায় দাও। ওগো, তোমার মায়ের শরীর খারাপ, তোমাকে তো যেতেই হবে। তুমি যেহেতু আমাকে কথা দিচ্ছ, একটা কথা তোমাকে আমি বলি, তুমি যেন আমাকে কোনোদিন ভুলে যেও না। আমাকে তুমি নিতে এসো, আমি তোমার আশায় বসে থাকবো। ও দিয়ে লেখা জানো ভুলে যেও না, একই বন্ধনে মালা চন্দনে এ ভাদন ছিঁড়ে দিও না। ও দিয়ে লেখা জানো ভুলে
নিশ্চয়ই মা ভালো হলে হয়তো আবার আমাকে নিতে আসবে। চোখে জল যদি ফেলি তাহলে তো আমার স্বামীর অমঙ্গল হবে। না না, আমি যাই, দাদা মোহনে খাদানে যাবে, তার জন্য রান্না বান্না করে টিফিনে ভরে দিতে হবে। বাবু যে গেছে, যাক, দাদাকে শোনাবো না যে সে বাবু বাইরে। ম্যানেজারকে দিয়ে ফোন করিয়েছি আমার ছেলেকে আসার জন্য। আমার মনে হয় আমার ছেলে কিছুক্ষণ পরেই চলে আসবে। ওই তো বলতে না বলতেই দিলীপ মা মা বলে চলে আসছে চিৎকার করতে করতে। মা, বলো। আমি যে শুনলাম তুমি নাকি অসুস্থ, ডাক্তারবাবু ট্রিটমেন্ট করছেন, তুমি তো সুস্থভাবে দাঁড়িয়ে আছো। আমি অসুস্থ নই, আসলে আমি ম্যানেজার বাবুকে বলেছিলাম ওইভাবে ফোন না করলে তুমি তো আর ওখান থেকে আসতে না, তাই তোমাকে নিয়ে আসার জন্যই ওইভাবে বলা হয়েছে। দাঁড়াও মা, দাঁড়াও। এখন তুমি একটিবার বলো যে তুমি কি সম্পূর্ণ সুস্থ? আমি সুস্থ, ব্যাস, আমি দিব্যি সুস্থ। তাহলে আর কোনো কথা নয়। শোনো মা, তুমি যখন সুস্থ তখন আমি আগামী কাল আবার সেই ঝরিয়াতে যাব। না, ঝরিয়াতে আর তোমার যাওয়া হবে না। যেতে হবে মা। কেন? তার কারণ বলি শোনো। শোনো, তোমার কোনো কারণ আমি শুনতে চাই না। না মানে আমি কি করেছি সেটা শুনবে তো? আমি কি করেছি সেটা তুমি আগে শোনো। তুমি আবার কি করেছো মানে মা? আমি কি করেছি মানে বলতে চাইছি না, আহা। আমারটা আগে শোনো, তারপর আমি তোমারটা শুনবো। বেশ বলো। আমি কি করেছি জানো? আমি আমার বান্ধবী মেয়ে চন্দনার সঙ্গে তোমার বিবাহ ঠিক করেছি। কি বললে মা? হ্যাঁ, মানে আমার আমার বিয়ে বিয়ে ঠিক ঠিক করে করেছি। ভুল করেছো মা, ভুল করেছো, ভুল করেছো মা। এই বিয়ে আমি করতে পারবো না মা। দিলীপ, না, এই বিয়ে আমি করতে কি পারবো না। বলছো তুমি? হ্যাঁ মা, আমি মা হয়ে ছেলের বিয়ে ঠিক করেছে, এটা আমার ভুল? না মা। আরে প্রত্যেকটা মাই তো চায় ছেলে মেয়ের উপযুক্ত বয়স হলে তাদের বিবাহ দেওয়া। হ্যাঁ মা, মানে আমি কি করেছি সেটা তুমি শোনো। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমি যখন বিয়ে তোমার ঠিক করেছি, এই বিয়ে তোমাকে করতে হবে। পারবো না মা, পারবো না। যদি প্রয়োজন হয় মায়ের আদেশ পালন করতে আমি হাসি মুখে মরতে পারবো। তুমি আদেশ করলে আমার হৃৎপিণ্ড তুলে তোমার পায়ের তলায় নিক্ষেপ করতে পারবো, দিলীপ, কিন্তু জননী আমি বিয়ে করতে পারবো না মা, বিয়ে করতে পারবো না। এত বড় স্পর্ধা তোমার? ছোট্ট থেকে আমি তোমাকে লালন পালন করে এত বড় করে তুলেছি, মা লেখাপড়ায় পারদর্শী লাভ করেছো তুমি, আর তুমি এখন আমার মুখের উপরে বলছো তুমি বিবাহ করতে পারবে না, আমার পছন্দ করা পাত্রীকে তুমি বিয়ে করতে পারবে না? মা, তুমি আমায় ক্ষমা করো জননী, এই বিয়ে আমি করতে পারবো না। শোনো দিলীপ, আমার পছন্দ করা পাত্রীকে তুমি যদি বিবাহ না করো তাহলে মনে রেখো তুমি আমার মরা মুখ দেখবে। মা, এ তুমি কি বলছো মা? ছেলেবেলায় বাবা মারা গেছে, তার স্নেহ তো আমি কোনোদিন পাইনি, কিন্তু তুমি আমার জননী, কত স্নেহ দিয়ে আদর দিয়ে মায়া মমতা দিয়ে তুমি আমাকে বড় করেছো। আমার যে বাবা নেই কখনো তুমি বুঝতেই দাওনি, আর আজ আমার জন্য তোমাকে মরতে হবে? না মা, না, এ আমি সহ্য করতে পারবো না মা, তোমাকে আমি মরতে দেবো না। বলো মা, বলো কি করতে হবে বলো। তাহলে তুমি বলো, এই বিয়েতে তুমি রাজি? ও, এই বিয়ে করলেই তুমি আত্মহত্যা করবে না? না। তাই হোক মা, তাই হোক। মাতৃ আদেশ পালন করতে যদি প্রয়োজন হয় আমার জীবনটাকে জলাঞ্জলি দেব, আমি দুঃখের সাগরে ভেসে যাব, আমার সব কিছু তোমার চরণে নিক্ষেপ করব, কিন্তু জননী সন্তান হয়ে তোমাকে আমি মরতে দেব না মা, মরতে দেব না। তবে শোনো উত্তম, তাহলে আর দেরি নয়, আমাকে বিয়ের ব্যবস্থা করতে হবে। তুমি বিয়ের জন্য প্রস্তুত হয়ে যাও। মা, ওগো ঠাকুর, হে পরম করুণাময় ঈশ্বর, বলে দাও প্রভু, বলো
এখন আমি কি করি, কোন পথে যাই? একটা গরিবের মেয়েকে আমি, না, মায়ের আদেশ হয়েছে, মায়ের আদেশ হয়েছে বিয়ে করার, মায়ের আশা পূরণ আমি করবো। কিন্তু যে মেয়েটাকে আমি বিয়ে করে রেখে এসেছি, তার চোখের জল আমি ফেলতে দেবো না, দেবো না। কিছুতেই তাকে আমি দুঃখের সাগরে ভাসতে যেতে দেবো না, কিছুতেই না। দাদা অনেকক্ষণ ঘর থেকে বেরিয়েছে, কিন্তু রাজা বাবু সেও অনেকদিন হলো এলো না, একটা চিঠিও পাঠায়নি, ফোনও করেনি। আমার কি মনটা ভালো লাগে? কিন্তু আমার মনে কুগাইছে, সে কলকাতায় ফিরে গেছে, তার আবার কিছু হলো না তো? কার না, না। চিন্তা করছিস রে? দাদা কার চিন্তা করছিস? রাজা বাবুর কথা চিন্তা করছি। রাজাবাবু তো বলে গেল যে কয়েকদিনের ভিতরে আসবো, তা তোর সঙ্গে কোনো কথাবার্তা হয়নি? না দাদা, অনেক দিন হয়ে গেল, সে না ফোন করেছে না একটা চিঠিও পাঠিয়েছে। তাই মনটা আমার কি হচ্ছে জানো জানো দাদা, কি? আমি রাজাবাবুর সন্তানের মা হতে চলেছি। কি বললি? এ কি করেছিস তুই? তুই সন্তানের মা হতে চলেছিস? হ্যাঁ কিন্তু দাদা। বোন, এই সন্তান তার মা কি মেনে নেবে? কেন মানবে না? ঠিকই বলেছিস, কেন মানবে না? তার সন্তানেরই তো ছেলে। বেশ, তা তুই কি দাদা? করবি? তুই কি করবি বোন? কি বল করবো বল, মানে? আমার আর ধৈর্য মানছে না। তুই বুঝতে পারছো না দাদা, অনেকদিন যেহেতু আসেনি, মনটা আমার খুব খুব গাইছে। তাই ভাবছি আমি কলকাতা নিজেই যাব, দিয়ে আমার স্বামীর অধিকার আর আমি ওই শ্বশুর বাড়ির অধিকার আমি পেতে চাই দাদা। বেশ, তাহলে তোকে তো একাই আমি পাঠিয়ে দিতে পারি না, চল আমিও তোকে সঙ্গে করে নিয়ে যাব। তুমি যাবে দাদা? হ্যাঁ, চলো না, তাহলে খুব ভালো হয়। আমি তো কলকাতার আমাদের রাস্তাঘাট মালকানের সঙ্গে জানি না। দেখা হয়ে যাবে, তারই সঙ্গে আমার ছোট্ট বোনকে তার শ্বশুরালয়ে পৌঁছে দেওয়া হবে। ঠিক আছে দাদা, চল বোন, চলো আর দাদা, অপেক্ষা নয়, আমি কিছু এই জামা মুহূর্তে। কাপড় নিয়ে হ্যাঁ হ্যাঁ, চ চ চ চ চ। রঘুয়া, এ রঘুয়া, আমাকে ছেড়ে তুই কোথায় গেলি বলতো? আরে চামেলে, আমি ঘরে নাই আছি, তো তুই কার সঙ্গে তো কথা বলছি বলতো? তোকেই তো ডাকছি, তুই সব সময় মদ খাবি বলতো। আরে মদ, হ্যাঁ, আরে চামেলি, মদ ছাড়া যে আমি বাঁচবো না রে। এই মদই হচ্ছে আমার জান। তাহলে আমি তোর কিছু লাগছি না? না রে না, তুই আমার বউ বটে ঠিক আছে, কিন্তু এই মদ ছাড়া যে আমি আর বাঁচবো না রে চামেলি। তুই যখন মদ ছাড়া বাঁচবি না, আমি তোকে ছাড়া বাঁচবো না। তাহলে তুই চিনে নে, তুই মদ খাবি না আমাকে কাছে রাখবি। না চামেলি না, তোকে ছাড়া আমি বাঁচবো না, এই কথা সত্য। কিন্তু মদ আমি কেন খাই জানিস? কেন খাস? মদ মদ খাই আমি শুধু এই মনের জ্বালাটাকে নেভানোর জন্য রে চামেলি, শুধু মনের জ্বালাটাকে নেভানোর জন্য। শোন রঘুয়া, মদ খেলে যদি সব বলা যেত না, প্রত্যেকটা মানুষ মদ খেত। কিন্তু দেখ, কিছুক্ষণের জন্য ভুলবি, কিন্তু তোর মনে যে ব্যথাটা, সে ব্যথা থেকে যাবে। তা আমি যদি তোর জীবন থেকে চলে যাই, চামেলি, শোন, আমার মতন আর কেউ আসবে না। মদের বোতল দোকানে গেলে পাবি, কিন্তু চামেলি চলে গেলে পাবি না। চামেলি, না রে না, তুই আমাকে ছেড়ে যাস না চামেলি, তুই আমাকে ছেড়ে যাস না। শোন রঘুয়া, আমি তোর কাছে থাকতে পারি, তোকে আমার মাথা ছুঁয়ে দিব্যি করতে হবে, তবেই আমি তোর কাছে থাকবো। বেশ বেশ চামেলি, তাই হবে। তুই যখন চাইছিস যে আজ থেকে রঘু আর কোনো খারাপ কাজ করবে না, আজ থেকে আর কোনোদিন মদ খাবে না, আমি তোর মাথায় হাত দিয়ে দিব্যি করে বলছি চামেলি, আমি মদের থেকে তোকে বড় ভালোবাসি রে। তাই তোর মাথায় হাত দিয়ে দিব্যি করে বলছি, আজ থেকে মদ আমি আর কোনোদিন খাবো না, খাবো না, খাবো না। শোন রঘুয়া, তুই কেন ভালোবাসবি না? সব
সব সময় যে আমি তোর পাশে থাকি, আপদ বিপদ দুঃখে সুখে সব সময় তোর চামেলি কাছে আছে। হ্যাঁ রে। তা তুই যদি আমার সাথ দিস তা চামেলি হাসতে হাসতে তোর পায়ে জীবনটা সঁপে দেবে রে। ওরে চামেলি, তুই ছাড়া আমার কেউ নাই। আমি তোর মাথায় হাত দিয়ে বললাম আজ থেকে আর মদ খাবো না, আর কোনো খারাপ কাজ করবো না। দেখ রকুয়া, সচ বাত বললি তো? হ্যাঁ বলেছি। দেখ আমাদের ভালোবাসার জন্য কেমন ডালে কোকিলটা কুহু কুহু করছে। আরে কি বলছে? দেখ কেন শুনতে পাচ্ছিস না? আরে পিহু কাহা ডাকিছে, আরে পরাণ কেমন করিছে, আর উহি ডাকে সারাহা দিব না, ওই আমি সারাহা দিব না। ঠিকই বলেছিস। বুঝলি রে গুয়া? আরে পিহু কাহা ডাকিছে, পরাণ কেমন করিছে, পিহু কাহা ডাকিছে, পরাণ কেমন করিছে, উহি ডাকে সারাহা দিব না, আমি সারাহা দিব না, উহি ডাকে সারাহা দিব না, আমি সারাহা দিব না। धितंग धितंग मदल है, मिठी कथा के बोल है, धितंग धितंग मदल है, मिठी कथा के बोल है, ओई जगते साराह दिबो ना, आमी साराह दिबो ना। अरे पिहू काहा डाकिছে, পরাণ কেমন করিছে, পিহু কাহা ডাকিছে, পরাণ কেমন করিছে, তুই তাকে সারাহ দিব না, আমি সারাহ দিব না, তুই তাকে সারাহ দিব না, আমি সারাহ দিব না। धितंग धितंग मदन है, मिठी कथा के बोल है, हापे हापे पकी तुई, बेहुल गुले मने तुई, जिजी बुल खपाई गुजबो ना, আমি খপাই নিব না। আরে পিহু কাহা ডাকিছে, পরাণ কেমন করিছে, পিহু কাহা ডাকিছে, পরাণ কেমন করিছে, তুই ডাকে সারাহ দিব না, আমি সারাহ দিব না, তুই ডাকে সারাহ দিব না, আমি সারা দেব না। আজ আমার ছেলের বিয়ে। কই বদেরি, বৌমাকে নিয়ে এদিকে আয়। তোরা সবাই উলু দাও গো, শাক বাজাও। দেখি, বাহ কি সুন্দর মানিয়েছে আমার বৌমাকে, একেবারে মনে হচ্ছে যেন লক্ষ্মী প্রতিমা। বাবা দিলীপ, বৌমা, আজ তোমাদের বাসর রাত, তোমরা দুজনে গল্প করো, আমি তোমাদের জন্য খাবার দাবারের আয়োজন করছি, তোমরা দুজনে গল্প করো। আর শোনো, আমার ছেলের সঙ্গে আমি তোমার বিয়ে দিয়েছি অনেক আশা করে, আমার ছেলেকে তুমি ঠিক মতো দেখে শুনে রেখো। হ্যাঁ, আর তোমরা দুজনে থাকো, আমি একটু আসছি, ঠিক আছে? কেন বাবা, কি হয়েছে?
তোমরা যাবে? তাহলে ঠিক আছে, তোমরা যাও। হ্যাঁ, তা তো আমি ভুলেই গিয়েছিলাম, খাবার দাবারের আয়োজন করা হয়েছে, সবাই খাবে দাবে। আমি এখন কি করি? ওরে, সবাইকে ভালো করে খাওয়া দাওয়া করাস, কেউ যেন নিরাশ হয়ে ফিরে না যায়। মালকান, কে? নমস্কার। কি ব্যাপার? আমি ননী গোপাল। ননী গোপাল, তুমি এখানে হঠাৎ? এখানে কি মনে করে, কিছু না জানি? কিছু মনে করবেন না, আপনাদেরকে যে আমরা ফোন করে জানাবো সেই সময়টুকু আমার ছিল না। তাই কেন এসেছি জানেন? কারখানায় কয়লার খনিতে কোনো গন্ডগোল হয়েছে না? না 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 না, সব কাজ আমি ঠিক চালিয়ে নিয়েছি। তাহলে? কিন্তু আপনার নতুন অতিথিকে আপনার বাড়িতে আমি রাখতে এসেছি। আমার অতিথি? হ্যাঁ, আমি তো ঝুড়িয়াই আপনি কাউকে আদর নেমন্তন্ন- আপ্যায়ন করে তাকে আপনি বরণ করে তুলে নিন। আমি তো ঝুড়িয়াই কাউকে নেমন্তন্ন করিনি, তাহলে আমার অতিথি আমি ঠিক বুঝতে পারলাম না। এটাকে এই দেখো, আমার এটাকে তো চিনতে মাহারা, পারলাম না। আমার মাহারা ছোট্ট বোন। তো বোনকে সীমন্ত- সঙ্গে নিয়ে চলে এসেছো? সীমন্ত সিঁদুর দেখছেন? আপনার ছেলে, আপনার ছেলে ওই দিলীপ বাবু তার প্রাণ বাঁচিয়েছে বলে আমার বোন তাকে বিবাহ করেছে। কি বলছো? হ্যাঁ, না না, ওই মেয়েকে তুমি কেন সঙ্গে নিয়ে এসেছো? যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, তোমার বোনকে নিয়ে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। না মালকান, এমন করে বলবেন না। কারণ আমি একটা কথা জিজ্ঞেস করবো দাদা? এই ঘরে এত আলো, এত ফুল দিয়ে সাজানো, এখানে কিছু অনুষ্ঠান হচ্ছে? আমি ঠিক তো জানি না। অনুষ্ঠান মানে আমার তুমি ছেলের জিজ্ঞেস আজকে করো না। বিয়ে। কার বিয়ে? আমার ছেলে দিলীপের বিয়ে। আপনার ছেলের বিয়ে? হ্যাঁ, দেখছো না সবাই খাওয়া দাওয়া করছে। কিন্তু আপনার ছেলে যে আমার বোনকে বিয়ে করেছে। এ বিয়ে আমি মানি না, এ বিয়ে আমি কিছুতেই মানতে পারবো না। আমি বললাম না, তোমার বোনকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাও। না না মালকান, না, এ হতে পারে না। আমরা গরিব মানুষ। কি বলতে চাইছো তুমি? আপনার ছেলে যখন আমার বোনের সীমন্ত সিঁদুর পরিয়ে দিয়েছে, তাকে যখন বিবাহ করেছে, তাই আমার বোনকে আপনাকে পুত্রবধূ ভাবে মেনে নিতে হবে। অসম্ভব! তোমার কথায় আমি তোমার বোনকে পুত্রবধূ বলে মেনে নেব না। যদি স্বেচ্ছায় তোমরা এখান থেকে না যাও, দারোয়ান ডেকে ঘাড়ে হাত দিয়ে বার করে দেব। মা, আপনাকে একটা কথা বলি মা। আপনার ছেলে যখন ওই খাদানে পড়ে গিয়েছিল, এই গরিব ঘরের মেয়েটাই বাঁচিয়েছিল। তার উপহার আমার সীমিত সিঁদুর দিয়ে আমাকে বউ বলে স্বীকার করেছে। থাক, তোমার ওই নাকি কান্না আমি আর দেখতে চাই না। আমি খুব ভালো করে জানি তোমরা জাদু জানো। আমার ছেলেকে তোমরা জাদু করেছো। না মা, আমরা এরকম মানুষ নই। বিশ্বাস করুন, আপনার ছেলে বিয়ে করে আমি তার সঙ্গে বহুত দিন থেকে, তাই আমি তার সন্তানের মা হতে চলেছি মা। কি কান্না কার দাদা, সন্তান? তুমি বলো না দাদা, বিশ্বাস করছে না। তুমি বলো হ্যাঁ না, মালকান, দাদা। আপনার ছেলে বিবাহ করার পর আমার বাড়িতে অনেক দিন ছিল। তাদের মিলনে সন্তানের মা হতে চলেছে আমার চুপ করো, বোন। চুপ করো। আর দ্বিতীয়বার এই কথা তুমি উচ্চারণ করবে না। তুমি জানো তোমার বোনের গুণকীর্তির কথা আমি খুব ভালো করেই জানি। ভালো করে তোমার বোনটা যে কতটা সতী সেটাও আমি খুব ভালো করে জানি। মালকান, আয় পাহাড়ে পর্বতে ঝর্ণায় টই টই করে ঘুরে বেড়াচ্ছে। কার না কার সন্তান গর্বে হয়ে আর আমার ছেলের মাথার উপরে দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে। না না যাও না, বলছি, দূরে না যাও। না মালকান, না, আপনি এই ভুল করবেন না। আমার বোনকে যখন অনেক আশা আকাঙ্ক্ষা করে আমি নিয়ে এসেছি, আপনি তার আশা নিরাশা করে দেবেন না। এই মুহূর্তে আপনি তাকে বরণ করে আপনার এই বাড়িতে তুলে নিন, তুলে নিন। কখনো না। তোমাদের বললাম না, স্বেচ্ছা যদি এখান থেকে না যাও তাহলে চুলের মুঠি ধরে বাড়ির বাইরে বার করে দেবো। থাক, এইভাবে গরিব বলে আমাদেরকে আর অপমান করতে হবে না। মালকান, চল বোন। ওরে, সেদিন বলেছিলাম না আমরা গরিব, দু
চোখের জল ফেলার জন্য জন্ম হয়েছে, সুখের জন্য নয়। ওরে বোন, এই সুখ তোর কপালে যে সইবে না, এই সুখ তোর কপালে সইবে না। চল, এই মুহূর্তে যেখান থেকে আমরা এসেছি আবার সেখানেই ফিরে যাই। না দাদা, এই ঘর আমার স্বামীর ঘর। ফিরে যেতে হলেই তোমাকে একাই যেতে হবে দাদা। তুমি একটু দাঁড়াও, আমি ঠিক আমার শাশুড়ি মায়ের হাতে পায়ে ধরে আমি এখনই নিশ্চয়ই আমি জায়গা করে নিতে পারবো। মা, চুপ করো। আপনার ছেলে বিয়ে করে তোমার এই নোংরা মুখ দিয়ে আমাকে মা বলে ডাকবে না। যাও, সরে যাও এখান থেকে। এক হাত তফাতে আমার সঙ্গে কথা বলবে। যাও, সরো এখান থেকে। না মা, আপনার ছেলে বিয়ে করতে আমার কোনো আবার মা? কিন্তু আপনার ছেলের মাঝখানে আমাকে ঝি হিসেবে আপনি রেখে দিন মা। আমি আপনার পায়ে ধরছি মা। সরে যাও। শোনো, আর কিছু না হোক একটা ছোট্ট উপকার আমি করতে পারি। উপকার? তুমি বললে না হ্যাঁ তোমার বোনের গর্ভে রয়েছে সন্তান? হ্যাঁ, সন্তান। আমি তোমায় 10,000 টাকা দিচ্ছি। 10,000? হ্যাঁ, কোনো নার্সিং হোমে গিয়ে তোমার বোনের এই গর্ভের সন্তানটাকে নষ্ট করে দাও। মা, মালিকান, আপনি যে কথা আপনার মুখ দিয়ে উচ্চারণ করেছেন সেই কথা আপনি আর উচ্চারণ করবেন না। আমরা গরিব মানুষ, আমার বোন তাকে অনেক কষ্ট করে মানুষ করেছি। ওই সন্তানের জন্য প্রত্যেকের দুয়ারে দুয়ারে যদি ভিক্ষা করতে হয়, ওই সন্তানকে মানুষ করার জন্য যদি আমার এই দুটো কিডনি বিক্রি করতে হয়, তবু তাকে মরে যেতে দেব না। তবু যাওয়ার সময় মনে যায় ওই গরিবের মেয়েটাকে অবহেলা করে আপনি তাড়িয়ে দিলেন। যে দাদু ভাইকে আপনি আপনার কোলে আপনি তুলে নেবেন না, তাকে ঘৃণা করলেন। একদিন না একদিন ওই দাদু ভাই আপনার চোখের আলো মুছিয়ে দেবে। চিৎকার চেঁচামেচি করে এই ভদ্রলোকের বাড়িতে এখানে চলবে না। যাও, যাও বলছি, চোখের সামনে থেকে দূর হয়ে যাও। শুনুন রানীর মা, একটা কথা আপনাকে বলি। আপনি নারী হয়েই আর একটা নারীর উপরে কলঙ্ক দিয়ে যাচ্ছেন। আপনিও একটা সন্তানের মা, আমিও আর এক সন্তানের মা হতে চলেছি। তাই বলছি, আপনি মা নয়, আমি একটা রাগ করছি। কেন জানেন তো? একটা সন্তানের মা হতে চলে তুমি আমার সামনে নষ্ট করে দিতে। সামান্য একটা ছোট লোকের মেয়ে হয় এত বড় স্পর্ধা, আমাকে তুমি রাক্ষসী বলো? নীলুপা, তুমি এসেছো? আমি জানি নীলুপা, জানি যে তুমি আসবে। তোমার আসার পথ চেয়েই তো আমি অপেক্ষা করেছিলাম। যাক, আমাকে যখন যেতে হলো না, তুমি যখন নিজেই চলে এসেছো, তখন দেরি নয়। চলো নীলুপা, আমি তোমাকে সঙ্গে করে আমার শোবার ঘরে নিয়ে যাচ্ছি। দাঁড়াও দিলীপ, মা, তোমার এত বড় স্পর্ধা হলো কি করে? আমার সঙ্গে কোনো সলা পরামর্শ না করে মেয়েটার হাত ধরে তুমি চলে যাচ্ছ? ওই মেয়েটা নয় মা, ওর একটা পরিচয় আছে। কি পরিচয় আছে? পরিচয় অন্য কিছু নয়, ও হচ্ছে আমার বিবাহিত স্ত্রী। আমি মানি না। তুমি না মানলেও আমি তো মেনে নিয়েছি। তুমি মেনে নিয়েছো? হ্যাঁ মা, যার সীমন্ত আমি সিঁদুর পরিয়ে দিয়েছি তাকে তো দূরে সরিয়ে দিতে পারি না। তোমাকে বলছিলাম না সেদিন আমি একটা কথা বলবো। ওই মেয়েটা নিজের জীবন বাজিয়ে রেখে সেদিন আমাকে বাঁচিয়েছিল, তাই আমার জীবনের বিনিময়ে ওর সীমন্তে সিঁদুর পরিয়ে দিয়ে ওকে স্ত্রীর মর্যাদা ধীরে দিয়েছি। ধীরে দিলীপ, ধীরে। আমি তোমার মা, তুমি আমার সন্তান। আঙুলটা নিচে নামিয়ে কথা বলো। মা, শোনো, তাহলে আমারও কথা শুনে নাও। তোমার সামনে আছে দুটো পথ, একটা হচ্ছে আমি আর একটা হচ্ছে ওই মেয়ে। ওই ছোট লোকের মেয়ের হাত ধরে যদি তুমি এখান থেকে যেতে চাও, তাহলে মনে রেখো তোমার মাকে তোমায় ভুলে যেতে হবে। মা! আর আমার যত আসল বিষয় সম্পত্তি আছে সব কিছু থেকে আমি তোমায় বঞ্চিত করব। বুঝতে পেরেছি মা,
এই গরিবের মেয়েটার হাত ধরলে তোমার বিষয় আসল সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করবে, তাই না? মা গো, চাই না, আমি চাই না তোমার টাকা পয়সা, চাই না তোমার গাড়ি বাড়ি, চাই না অতুল ঐশ্বর্য। যদি প্রয়োজন হয় 33 কোটি দেবতাকে সাক্ষী রেখে যে গরিবের মেয়েটার সীমন্ত আমি সিঁদুর পরিয়ে দিয়েছি, সেই মেয়েটার হাত ধরে পথের মাঝে নেমে যাব। যদি প্রয়োজন হয় আমার নিজের স্ত্রীর মুখে ভাত তুলে দেওয়ার জন্য আমি কুলি মজুর খাটবো, কিন্তু মাগো, নিজের বিয়ে করা বউকে পরিত্যাগ করে তোমার এই রাজঅট্টালিকায় বসে বাহ আমি রাজভোগ। বাহ 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 দিলীপ, তোমার কথাই আমি সাব্বাসী জানাই। বাবা দিলীপ, মা, তোমার পিতা তোমার শৈশবকালে মারা গেছে। মা, পিতৃস্নেহ মাতৃ ভালোবাসা দিয়ে অনেক আশা অনেক ভরসা নিয়ে মা, আমি তোমাকে মানুষ করেছিলাম। হ্যাঁ মা, আজ তোমার মা তোমার কাছে পর হয়ে গেল, না আর 2 দিনের পরিচিত ওই মেয়েটা তোমার কাছে আপন হয়ে গেল। মা, না না, আমি স্বপ্নেও কখনো কল্পনা করতে পারিনি, স্বপ্নেও কখনো কল্পনা করতে পারিনি দিলীপ, যার স্তন্য দুধ পান করে তুমি এত বড় হয়েছ, লেখাপড়া শিখে মানুষ হয়েছ, তাকে তুমি অকপটে ভুলে যেতে চাইছো। তোমাকে বলার মতো ভাষা আর আমার জানা নেই দিলীপ, আর আমার জানা নেই। তুমি নিজেই বেছে নাও, একদিকে তোমার বউ আর একদিকে তোমার মা, তুমি কোনটা বেছে নিতে চাও বলো, আমি তোমার উপরেই দায়িত্ব দিলাম। যদি আমার বউর হাত ধরে তাহলে তুমি কি করবে? তাহলে আমি আর কি করব? তুমি যদি তোমার বউয়ের হাত ধরে চলে যাও তাহলে বিষ খেয়ে আত্মহত্যা করা ছাড়া মা বিনে সন্তানের ব্যথা কেউ তো বোঝে না। মা বিনে সন্তানের ব্যথা কেউ তো বোঝে না। আমাকে ফেলে মাগো চলে যেও না, আমাকে ফেলে মাগো চলে যেও না। মা বিনে সন্তানের ব্যথা ও গো মা, মাগো আমার মা, আমাকে ফেলে মাগো চলে যেও না, আমাকে ফেলে মাগো চলে যেও না। মা, কি বললে তুমি? পথ আমার দুটো, একদিকে মা আর একদিকে বউ। প্রশ্ন করেছো তাই না? কিন্তু তোমার এই প্রশ্নের উত্তর আমি দেব না মা, দেবে সমাজের মানুষ, আজকের সমাজের মানুষ। তোমার এই প্রশ্ন সমাজের প্রত্যেকটি মানুষের কাছে আমি তুলে দিলাম। বলো সমাজের মানুষ, তোমরা বলো, একদিকে দাঁড়িয়ে আছে আমার জননী জন্ম ভবিষ্যৎ স্বর্গা দাবি করেছে মা, আর একদিকে দাঁড়িয়ে আছে একটা গরিবের মেয়ে। যদি গরিবের মেয়েটাকে গ্রহণ করি তাহলে জননী মা আমার আত্মহত্যা করে মরবে, আর যদি মায়ের পায়ের তলে লুটিয়ে পড়ি তাহলে গরিবের মেয়েটা দুঃখের সাগরে ভেসে যাবে। এখন বলো আমার কাছে কে বড়, আমার বিয়ে করা বউ
আমার গর্ভধারিণী মা। পারলাম না মা, পারলাম না, তোমাকে ত্যাগ করতে আমি পারলাম না। তাই এই মুহূর্তে মাতৃ আদেশ পালন করতে আমার বিয়ে করা বউকে আমি পরিত্যাগ করলাম। রাজা বাবু না, রাজা বাবু না, এই তো আমার উপযুক্ত ছেলের কথা। এটা না মনে নেই। চলে যাও নিরূপা, এই বড় লোকের বাড়িতে তোমাদের ঠাঁই হবে না। গরিব হয়ে জন্ম নিয়েছো, কিসের স্বপ্ন দেখো তোমরা? চলে যাও এখান থেকে, চলে যাও নিরূপা, চলে যাও। কি হলো? জানতাম এখনো রাজা পাথরের বাবু, মতো দাঁড়িয়ে আছো কেন? আমি জানতাম যে তুমি আমাকে এইভাবে কোনোদিন ছেড়ে দেবে। তার জন্যই তুমি যখন আমি বিয়ে তুমি আমাকে করেছিলে, তখন আমি তোমায় পূর্বেই বলেছিলাম তোমার মতন বড় লোকের ঘরের ছেলেকে আমি বিয়ে করতে চাই না। কেন আমাদের গরিব ঘরের মেয়ে কখনো বড় লোকের ঘরের বউ হতে পারে না। সেই বউ হলে তার মনের আশা কখনো পূর্ণ হয় না। রাজা বাবু, আপনার কাছে আপনার মায়ের অনেক তুলনা। তাই যাবার সময় তোমার মা হয়তো কিছু বলেনি, আমি একটা কথা বলে যাই। আমি তোমার সন্তানের মা হতে চলেছি। কি বললে? হ্যাঁ রাজা বাবু, নিরূপা, আমি তোমার সন্তানের মা হতে চলেছি। নিরূপা, আমি এই সন্তান আমি ফিরে যাচ্ছি আমার সেই ছোট্ট গ্রামে। কিন্তু আমি বুঝতে পারিনি নিরূপা, তুমি তোমার মায়ের কথাই আজকে তুমি আমাকে ছেড়ে দেবে। নিরূপা, আমি চলে যাচ্ছি, তুমি সুখে থাকো, সংসার করো। জিন্দেগিতে কোনোদিন যেন আমার কথা তোমার যেন না মনে পড়ে। কিন্তু তোমার যেদিন মনে পড়বে সেদিন তুমি আমাকে ফিরে পাবে না। নিরূপা, তাই আমি আসি রাজা বাবু। যাবার সময় একটা কথা কি জানো? কি কথা? আমার ব্যথার গানে তোমায় আমি জানায়ে গেলাম বারে বারে, নিরূপা, বারে বারে আমার ব্যথা গানে তোমায় আমি জানায়ে গেলাম বারে বারে, নিরূপা, বারে বারে আমার ব্যথার গানে
বাঁচা গেল। এই ছোট লোকের দলগুলো এসে আমার মাথাটা মনে হচ্ছে পাগল করে দেবে। মা, বাবা দিলীপ, বাসর ঘর থেকে উঠিনি কেন? বৌমা একা একা বসে আছে। এসো এসো বাবা। যাচ্ছি মা, যাচ্ছি। আমি জানি চন্দন আমার জন্য অপেক্ষা করছে, কিন্তু মা গো, যে ভুল করলে এর মাসুল কিন্তু একদিন দিতে হবে। ওগো জননী, কাজ ভেবে কাঞ্চনকে লাঠি মেরে দূরে সরিয়ে দিলে, আর কাঞ্চন ভেবে কাজকে তুমি বাড়িতে তুলে নিলে। মনে রেখো মা, যদি নির্বাচ সত্যি কাঞ্চন হয়ে থাকে, তাহলে নির্বাচনে একদিন তোমাকে চোখের জল ফেলতেই হবে মা, চোখের জল ফেলতে। দিলীপ কি কথা বলে গেল? সত্যি কি তবে আমি ভুল করেছি? হ্যাঁ গো, সত্যি ভুল করেছি। যাক, ভুল করি আর যাই করি, ছোটবেলায় আমার বান্ধবীকে কথা দিয়েছিলাম আমার ছেলে হলে আর তোমার মেয়ে হলে বিয়ে দেব। সেই কথাটা রেখেছি, তাতে আমার কোনো দুঃখ নেই। পরে যা হবে হোক। অপমান, এত বড় অপমান যে আমি জীবনেও ভাবতে পারিনি যে আমার একমাত্র বোনের জন্য আমাকে এত বড় অপমান হতে হবে। যেদিন গিয়েছে সম্মানের সহিত আমি বেরিয়ে আসতে হয়েছে, কিন্তু আজ আমার মালিকান আমাকে এত বড় অপমান করলো, সেটা একমাত্র আমার বোনের জন্য। আমি জানি দাদা, তুমি আমার জন্য অনেক অপমান সহ্য করেছো, কিন্তু কি করব দাদা, আমার ভাগ্যেই ছিল, তাই হয়তো আমার হয়েছে। যাক, আমার পরামর্শ না নিয়ে নিজের ভাগ্যকে যখন নিজেই তুমি বেছে নিয়েছিলে, আজ তুমি তোমার নিজের ভাগ্যকে নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাও। না দাদা, তুমি কথা বলো না। আমার যে কেউ নেই, ছোটবেলা থেকে বাবা মা চলে যাওয়ার পর তুমি আমাকে কোলে পিঠে মানুষ করেছো। হয়তো একটা ভুল করে ফেলেছি দাদা, কিন্তু তুমি আমাকে তাড়িয়ে দাও না দাদা। আমি তোমাকে যদি আশ্রয় আমি এই বাড়িতে দিই, তাহলে সমাজ আমাকে মেনে নেবে না। দাদা, ধোপা বন্ধ করবে, ঘাট বন্ধ করবে, নাপিত বন্ধ করবে, এমন কি কোন মন্দিরের মিটিং এও আমাকে ডাকবে না। তাই এই মুহূর্তে তোমাকে আমি আশ্রয় দিতে পারবো না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও তুমি আমার বাড়ি থেকে। তোমার ওই মুখ দর্শন করা আমার পাপ। ঠিকই বলেছো দাদা, তোমার অনেক অপমান হয়েছে, অনেক দুঃখ কষ্ট তুমি সহ্য করেছো আমার জন্য। তুমি কেন আমাকে এই বাড়িতে আটকাই দেবে? আমি তো তোমার বোনের মতন সেই বোন আর নেই। তুমি থাকো দাদা, তুমি সুখে থাকো। আমি বেরিয়ে যাচ্ছি দাদা, তুমি ভালো থাকো দাদা। হ্যাঁ যাও, আমি আসছি দাদা। যাও 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 যাও, বেরিয়ে যাও। আমাকে শান্তি পেতে দাও, আমাকে শান্তি পেতে দাও। চারিদিককার জ্বালা যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। একটা বোনকে মন বলে ভেবেছিলাম যে মনের মতো মানুষ করে তাকে সুন্দর দেখে একটা ছেলে দেখে আমি বিয়ে দেব, কিন্তু না, নিজেই পাত্র বেছে নিল। বড় লোকের বাড়ি। বাবা ননি, আরে তুমি? হ্যাঁ, আমি চিনতে পারছি। আরে চিনতে পারবো না মানে? হ্যাঁ, আমি ম্যানেজার সুকান্ত। সুকান্ত বাবু। এই বাবুকে তুই একদিন তুই কাবু করে ফেলেছিলি, তোর বোনটাকে মালিক বাবুর মা মেনে নিল না। না, হারামজাদা বামুন হয়ে চাঁদে হা। আমিও মেনে নিইনি। আমি আমার বোনকে আমিও তাড়িয়ে দিয়েছি। তাড়িয়ে দিয়েছিস কখন? যখন নিল না তখন। হারামজাদা আমার নামে কমপ্লেন আবার করব, আবার কমপ্লেন করব। হ্যাঁ হ্যাঁ, প্রয়োজনে
ওই খাদান থেকে তোমাকে তাড়িয়ে দেব। কিন্তু আমি যে তোকে দুনিয়া থেকে তাড়িয়ে দেবো। আমাকে? তুমি আমার কিচ্ছু করতে পারবে না। ওই রাজা বাবুর মাকে তোর বোনের হয়ে আমিই বলে এসেছি যে বিয়ের আগে 6টা ছেলের সঙ্গে লাইন ছিল। এ কথা তুমি বলেছো? এই যা, তুই আমার হয়ে বলেছিস আর তোর উপকারটা করে দিয়েছি। তাহলে আমি তোমাকে এত সহজেই ছেড়ে দেব? এই তুই জানিস ওই রাজা বাবুর বাবাকে খেয়ে খুন করেছে কে? আমি। তুমি? আমি আমি ওই কলিয়ারি খাদে হ্যাঁ। ঠেলে ফেলে দিয়েছি, দুনিয়া থেকে চলে গিয়েছে। তাহলে তুমি তো আর বাঁচতে পারবে না। আমি বাঁচতে পারবো না। এখনই থানায় কল করে তোমাকে ধরিয়ে দেবো। যাক। পুলিশ! পুলিশ! শালা মনে হচ্ছে যে বাবার চাকর। না না, পুলিশ ওর বাড়ি বাবার মান্যের মনে হয়। হারামজাদা যা মায়ের ভোগে চলে গেছে। ভোগম্মা কেউ দেখে নাই তো? শালা কোনো কাজছে নেই। হারামজাদা এমন মার মেরেছে আর ছে আর মা বলতে পারবে না। হারামজাদা কেউ নাই তো? ভোগম্মা আমার পেছনে যে কাঠি করবে এমন কাঠি বসিয়ে দেবো আর কাঠি উঠবে না। থাক শালা দুর্গা দুর্গা। শালা পুলিশ আসছে নাকি? মা তারা, মা তারা। স্যার বলুন, আমাকে হেরে বলে ডাকো। স্যার। হারামজাদা, ডিউটি কোথায় করছিলে? বাইরে স্যার। তোমার বাইরে ডিউটি ছিল? দেখো এখানে কি হয়েছে, দেখো। হ্যাঁ স্যার, আডার হয়েছে, আডার। কি হয়েছে? আডার। আডার লয় বলে গাডার হয়েছে। হারামজাদা, তোমাকে চাকরি কে দিয়েছিল বলো তো? আগে স্যার যোগ্যতা। তোমার কঠিন যোগ্যতা। দেখো কি হয়েছে ভালো করে দেখো। এই লোকটাকে চিনো নাকি দেখো। স্যার, স্যার মাথায় তো বেরিয়ে দিয়েছে। মাথায় বেরিয়ে দিয়েছে? হ্যাঁ। কে বটে, কে চিনো? হ্যাঁ স্যার, আমি চিনি। ওর নাম কি? হ্যাঁ, ওর নাম হচ্ছে নুনু গোপাল। কি গোপাল? নুনু গোপাল। নুনু গোপাল নয়, নন্নি গোপাল। নন্নি হ্যাঁ গোপাল স্যার, ননি গোপাল, ননি গোপাল। না, নন্নি গোপাল নয়, নুনু গোপাল। হারামজাদা রাস্কেল কোথাকার। দেখো কোথাও মার্ডার করেছে, দেখো। হ্যাঁ হ্যাঁ? স্যার, মাথায় বেরিয়ে দিয়েছে স্যার। মাথায় বেরিয়ে দিয়েছে? হ্যাঁ স্যার। তুলো, লাশ তুলো। কে লাশ তুলবে? তুমি তুলবে? আমার স্যার ছুটি দিন। কেন? বহুদিন বাড়ি যাওয়া হয়নি। হ্যাঁ, তা আমি বাড়ি যাবো। বহুদিন বাড়ি যাওয়া হয়নি, বাড়ি কিসের জন্য যাবে? হ্যাঁ, কিসের জন্য বাড়ি যাবে? আমার বইয়ের ছেলে হবে। তুমি 2 বছর বাড়ি যাও না, তোমার বউয়ের ছেলে হবে? হ্যাঁ স্যার। হারামজাদা, এটা কি করে হয়? স্যার, আপনি যেমন ফোনে পয়সা পাঠান, হ্যাঁ আমি দেখি না, হ্যাঁ। আমি মোবাইলে দিয়ে দিই। ও, আমি ফোনে টাকা পাঠিয়েছি, তুমি মোবাইলে ছেলে পাঠিয়েছো। পুলিশের এরকমই হয়, ওই মোবাইলে ছেলে ঢুকে, ডাইরেক্ট ছেলে ঢুকে না। তুলো লাশ তুলো। কে তুলবে স্যার? তুমি তুলো।
স্যার আমার বেতনটা বেশি না আপনার বেতনটা বেশি? তোমার থেকে আমার মাইনে বেশি। বেশি? তাহলে লাস্টে তুমি তুলবা না আমি তুলবো? তুমি তুলবা। মাইনে আমার বেশি লাগে, তোমার সঙ্গে গেল তুমি সিপাহী আমি দারোগা হারাম জাদা। তুলো লাস্ট তুলো। স্যার তুলতে হবে? হ্যাঁ তুলো। বেশ স্যার তুলছি। পটল ভাজা খাইয়ে দিস। আমার পিছনে কাঠি করা? না না, আমার পিছনে কাঠি করা। অত গল্প কিসের? বাবা কে? কোথা থেকে? ধানা থানার পুলিশ।